প্রলয়ে এত প্রাণহানি, চীন দায়ী এর জন্য? তাই তো খবর, চীন খবরই দেয়নি নেপালকে যে এত জলোচ্ছ্বাসের খবর, হিমবাহ ভেঙে পড়ার খবর, সেই খবর নেপালকে দেয়নি। হিমবাহ ভাঙার খবর দিতে দেরি করেছে চীন, এরকমই অভিযোগ উঠছে। নেপালের সঙ্গে 2 ঘন্টা 15 মিনিট সময়ের পার্থক্য, মানে তিব্বতের থেকে 2 ঘন্টা 15 মিনিট পিছিয়ে নেপাল। তিব্বতে হিমবাহ ভাঙে সকাল 10:30 নাগাদ, আর তখন তিব্বতে যখন সকাল 10:30, তখন নেপালে 8:15। কেন নেপালের সংবাদ মাধ্যম এই অভিযোগ করছে? সকাল 9টায় বিপর্যয় আছড়ে পড়েছিল। আগে খবর পেলে 45 মিনিট সময় পেত নেপাল, আর 45 মিনিটে প্রাণহানি অন্তত অনেকটা বাঁচানো যেত। বাড়ি ঘর, ব্রিজের থেকে প্রাণ বাঁচত। আমার সহকর্মী প্রান্তিক কি বলছেন দেখুন। চীন নেপাল সীমান্তবর্তী অঞ্চল এবং সেখানকার পাহাড়ি অঞ্চল, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? কনস্ট্রাকশনের সমস্ত মেটেরিয়াল নিয়ে চীন হাজির হয়েছে। তারা কি করছে? তারা রাস্তা তৈরি করছে, তারা অফিস তৈরি করছে, বাঁধ নির্মাণ করছে, সবই তো করছে। তার ফল কি হলো সেটা গতকাল আমরা দেখতে পেয়েছি, এই কনস্ট্রাকশনের ছবি। কিন্তু এটা তো একটা বেসিক ছবি যে কনস্ট্রাকশনের সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে আসা হয়েছে। এরপর যেই ছবিটা রুমেলা, যে ছবিটা দেখলে আঁতকে উঠতে হয়, সেটা তুমি একটু আগে দেখাচ্ছিলে, আমি বরং আরেকটু বড় করে দেখাই। প্রথমে আসি এই দিকের ছবিটায়, বিফোর কনস্ট্রাকশন, যেই ছবিটার কথা তুমি বলছিলে। এই ছবিটায় দেখো কতটা একটা নদীর গতিপথ। সেই নদীর গতিপথকে, এটা নর্মাল, মানে কনস্ট্রাকশনের আগের একটা ছবি যেখানে আমরা নদীর নর্মাল গতিপথ দেখতে পাচ্ছি। কিন্তু আফটার কনস্ট্রাকশনে কি দেখতে পাচ্ছি? নদীর গতিপথটাকে তো আটকানো হয়েইছে। নদীর গতিপথ যে আটকানো হয়েছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, নদীটাকে ছোট করা হয়েছে। তার পাশ দিয়ে এখানে আবার একটা রাস্তাও তৈরি করা হয়েছে। পাহাড়ি নদী খরস্রোতা হয়, সেটা সাধারণ ক্লাস 5-6 বাচ্চাও হয়তো তাদের পড়াশোনার ক্ষেত্রে জানেন। যারা এত বড় বড় চীনের বৈজ্ঞানিক রয়েছেন বা যারা চীনের প্রশাসক রয়েছেন, তারা কি জানেন না যে তারা কি বিপদটা ডেকে আনছেন? একটা অ্যাডভান্টেজের জায়গায় চীন এক্ষেত্রে সবসময় আছে, অন্তত এই ক্ষেত্রগুলোতে। তারা পাহাড়ের ওপরে আছে, যারা উপরে থাকে এই ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা অ্যাডভান্টেজের জায়গা থাকে। কিন্তু নিচের দিকে যারা থাকে তারা কিন্তু সব থেকে ভুক্তভোগী হয়, যেই ভোগটা নেপালকে ভুগতে হলো। আরও ছবি আছে, শুধু এখানেই শেষ নয়। যদি আরও আসি, দেখো এখানে তোমাকে দেখাবো বিফোর কনস্ট্রাকশন একটা নদীর গতিপথ, দেখো তার চওড়া কতটা, দেখো নদীটা। কিন্তু আফটার কনস্ট্রাকশন সেই নদীটাই দেখো, চারিদিকে পাঁচিল দিয়ে, কোনো রকমের বাঁধ দিয়ে নদীটাকে কোথাও একটা ড্রেনের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। স্পষ্ট ছবিতে, তার মানে নদীর গতিপথ। প্রকৃতিকে চ্যালেঞ্জ করছে চীন। দেখো পরিষ্কার কথা একটা ঠিক রুমেলা, যে দেশের সীমা প্রকৃতি জানে না। গরিব বড় লোক সেটাও হয়তো প্রকৃতি জানে না। প্রকৃতির ওপর যদি অত্যাচার করা হয়, প্রকৃতি তার শোধ নেয়। সেই শোধটা প্রকৃতি নিল, এবং সেই শোধের ফল কি হলো? চীনের হয়তো কিছু হলো না, কিন্তু এখানে ডুবতে হলো কাকে? নেপালকে। আরো বড় করে যদি লার্জার অ্যাসপেক্টে ছবিটা দেখাই, দেখো এটা হচ্ছে টিবেটের সাইড, এটা নেপালের সাইড, এবং এই যে সীমান্ত অঞ্চল, সেই সীমান্ত অঞ্চলে কনস্ট্রাকশনের বহর দেখো রুমেলা। চীনের তৈরি এই কনস্ট্রাকশনের বহর দেখো। এটা এইরকম একটা পার্বত্য এলাকায় বা এরকম একটা খরস্রোতা নদীর গতিপথগুলো আটকে সেইগুলোকে ন্যারো করে এইভাবে কনস্ট্রাকশন যদি করা হয়, প্রকৃতিকে যদি এইভাবে চ্যালেঞ্জ করা হয়, প্রকৃতি তো ছেড়ে কথা বলবে না। কিন্তু আবার ওই কথাটা বলতে হয় যে প্রকৃতি দেশের সীমা জানে না। চীন কনস্ট্রাকশন করছে তাই চীনেই বিপর্যয় হবে, প্রকৃতি এইভাবে শোধ নেয় না। প্রকৃতি প্রকৃতির মতো শোধ নেয়, আর এই চীনের বেয়াদপির ফলটা আলটিমেটলি ভুগতে হলো নেপালকে। চীনের বেয়াদপি, এইভাবে কনস্ট্রাকশন গড়ে উঠছে বিভিন্ন জায়গায়, নদী পথ আটকে, এবং সেইখানে কনস্ট্রাকশন হচ্ছে চীনে, তিব্বতে, আর ভুগতে হলো নেপালকে। আমাদের প্রতিনিধি একেবারে নিউজ 18 বাংলা, নিউজ 18-এর প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে কি দেখালেন অরুণিমা, দেখুন। তো
तो क्या वजह थी जिसकी वजह से पहाड़ का एक बड़ा हिस्सा आइस जो है वो गिरा उस लेक में, वहाँ डेब्रीज इकट्ठा हुए? क्या इसमें कोई मैनमेड रीजन था? क्या कोई एक्टिविटी हो रही थी कंस्ट्रक्शन की तिब्बत की तरफ जिसकी वजह से ये ग्लेशियर ब्रेक हुआ? इस वक्त ये भी एक इन्वेस्टिगेशन का पॉइंट है। এটা কি হলো? তিব্বতেও বিপর্যয়, এই বিপর্যয়ে উদ্বিগ্ন দালাই লামা। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন দালাই লামা, ভয়ঙ্কর বিপর্যয়, মহাপ্রলয়, মানুষের মৃত্যু, নিখোঁজ। দালাই লামা লিখলেন, নেপাল ও তিব্বতের বিপর্যয়ে তিনি উদ্বিগ্ন। মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করলেন। দালাই লামা উদ্বিগ্ন নেপাল ও তিব্বতের বিপর্যয়ে। তিব্বতেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু অভিযোগ চীন তা প্রকাশ করছে না। কারণ এর আগেই বলছিলাম যে এত প্রাণহানির জন্য চীনই দায়ী বলা হচ্ছে। অভিযোগ উঠছে বারবার কনস্ট্রাকশন, আরেকদিকে হচ্ছে দেরি করে বলা। আর নিখোঁজ সদ্গুরুর ঈশা ফাউন্ডেশনের ৭৭ জন কৈলাস যাত্রা থেকে ফেরার পথে নিখোঁজ। ইমিগ্রেশন অফিসে থাকাকালীন বিপর্যয়, অর্থাৎ এই যে ইমিগ্রেশন অফিস দেখছেন যে মহাপ্রলয় হলো, এই ইমিগ্রেশন অফিস গতকাল থেকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে স্থলবন্দর। যেমন আমাদের পেট্রাপোল, বেনাপোল সেই সীমান্ত, নেপাল তিব্বত সীমান্ত, এইখানেই এই ইমিগ্রেশন অফিস, বিরাট ইমিগ্রেশন অফিস, এখানেই আছড়ে পড়ল রাক্ষসের দানবের মতো একেবারে ঢেউ। তাতেই ফাউন্ডেশনের ৭৭ জন নিখোঁজ। বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই ৭৭ জনের। About 484 people have gone missing. All phones are off, all telecommunications are down, roads are blocked, we are unable to go there. The S3 group that we met at Saga, and also met them that when we were trekking up they were coming down, but we have no any kind of official confirmation of any kind. The same building where we were for the immigration just a week ago, that entire building is washed away. Within the hour, we informed all the embassies of these countries. Guides were with us, their families were there. How many of them we do not know yet. আর এই যে মহাপ্রলয়, তার আগে তো বহু পর্বতারোহী পর্বত অভিযান করেছেন, কিন্তু সেই পর্বত অভিযানে কোন কোন দিক মাথায় রাখতে হয়, এর মধ্যেও পর্বতারোহী দেবদাস নন্দী তিনি আমাদেরকে বোঝালেন। কারণ হয়তো এই মহাপ্রলয়ের মধ্যেও কোনো না কোনো পর্বতারোহী দুর্ঘটনায় পড়তে পারেন। দেখুন, আমার সাথে পর্বতারোহী দেবদাস নন্দী আছে, আমি তার কাছে আসবো। আপনারা তো বহু সময় ধরে এই ধরনের পরিস্থিতি দেখেছেন, নিজেরাও সামিট করতে গিয়ে দেখেছেন। এই নেপালের পরিস্থিতি কতটা কঠিন আপনাদের মনে হচ্ছে? এইরকম ঘটনা তো প্রথম নয়, আদিকাল থেকে এরকম ঘটনা হয়ে এসছে। এখন হয়তো আপনাদের এই মিডিয়ার দৌলতে আমরা সাধারণ মানুষ অনেক বেশি করে জানতে পারছেন। প্রথমত যে এই জায়গাগুলো যখন আমরাও পর্বতে যাই, আমরা একটা সম্ভাব্য খবর নিয়ে যাই যে কি ওয়েদার কন্ডিশন রয়েছে বা আইস কন্ডিশন কি রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এই রকম বিপদ বা এইরকম ধস বা হবে না। যে যদি আমরা বলি অ্যাভালাঞ্চের কথা, তো অ্যাভালাঞ্চের প্রেডিক্ট করতে পারি যে হতে পারে কি পারে না, কিন্তু সব কিছু আমাদের হাতে নয়। বিশেষ করে এই হরপাবানের ক্ষেত্রে কারো তো কিচ্ছু করার নেই। আর যেই রুটটায় হয়েছে, যেই রুট দিয়ে নেপাল হয়ে টিবেটের মধ্যে মানুষ কৈলাসের লোকে যাত্রা করেন, যারা অনেক লোক ছিলেন, এই রুটটা যেটার ক্ষতি হবার হয়ে গেছে, কিন্তু এই রুটে যে ভবিষ্যতে যাওয়া যাবে না এইরকম ব্যাপারটা আমরা বলবো না। বহুবার তো আমরাও হয়, যখন যদি মাউন্ট এভারেস্টের কথা বলি বা 8000 মিটার পিক্সের, আমার আগে সহযাত্রী যিনি যেই রুট থেকে গেছেন, পরবর্তী ওই 5 মিনিটের মধ্যে সেটা থেকেই যে আমি যেতে পারবো এর তো কেউ গ্যারান্টি দিতে পারে না। ধস হয়, নতুন রাস্তা খোলে, আমরা নতুনভাবে বাঁচি, নতুন আশা নিয়ে বাঁচি।
এরকমভাবেই আশা নিয়ে আমাদের এগোতে হবে, এরকমভাবেই আমরা চলবো। কিন্তু প্রাকৃতিক নিয়মে সব কিছুই ঠিকঠাক হবে। আর আমাদের মনে হয় এই প্রকৃতিকে জিনিসপত্র নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করা মনে হয় উচিত নয়। একদম খাঁটি কথা বলেছেন, প্রকৃতির জিনিসপত্র নিয়ে বেশি নাড়াঘাটা করা বোধহয় উচিত না। আর এই নাড়াঘাটা করতে গিয়ে তো এই অবস্থা আজকে নেপালে। মহাপ্রলয়ে বহু মানুষ এখনো নিখোঁজ, যেমন পাটুলির অমরনাথ, তারও খোঁজ পাওয়া যাচ্ছে না, এখনো যোগাযোগ করা যাচ্ছে না, কারণ প্রচুর টাওয়ার তো ভেসে গেছে, ফোনেও পাওয়া যাচ্ছে না। নেপালে নিখোঁজ পাটুলির অমরনাথ, নেপালে বিপর্যয়ের পর যোগাযোগ বিচ্ছিন্ন, ফোন করেও সাড়া পাওয়া যাচ্ছে না। 21শে অগস্ট নেপালে অমরনাথ ও তার স্ত্রী যান। 14ই সেপ্টেম্বর বাড়ি ফেরার কথা ছিল, লম্বা টোর। স্ত্রীর খোঁজ মিলেছে, কিন্তু অমরনাথের হদিশ নেই। বড় ননদের ছেলে অর্থাৎ ভাগনা 21 তারিখে রওনা দিয়েছিল, তখনও ফোন করেছিল যে মামা আমরা যাচ্ছি। রকসালে নেমে ওর মামার সাথে কথা বলেছে। পরের দিন ওনার সাথে আমি কথা বলেছি যে মামি আমি পৌঁছেছি, খবরই দিতে পারছে না। কোনো খবর দিতে পারছে ওরা না। বললো কাঠমান্ডু থেকে সকালবেলা পৌঁছে গেছে। উনি একাই ঘোরেন, ও এমনি অবসর থাকাকালেও যে খুব ও ঘুরতো। হোল ইন্ডিয়ার চর্চা হয়ে গেছে। বাগুইয়াটির দম্পতি দেখুন, তারা ওই মহাপ্রলয়ের মধ্যে কোথায় গেলেন তাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। দেবব্রত ও লেখা চৌধুরী, তাদেরও খোঁজ নেই। বাগুইয়াটিতে বাড়ি, নিউ টাউনে ফ্ল্যাট। 21শে অগস্ট তারাও ঘুরতে যান, ফোনে তো যোগাযোগ করা যাচ্ছে না। এই অবস্থায় ফোনের যোগাযোগ তো একেবারে ভেঙে পড়েছে। বাগুইয়াটি অশ্বিনীনগরের বাসিন্দা দেবব্রত রায়চৌধুরী এবং লেখা রায়চৌধুরী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গত 21 তারিখে বাগুইয়াটি থেকে নেপাল ঘুরতে গিয়েছিলেন। ঘোরার পরবর্তী ক্ষেত্রে যে খবর আসছে, এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটেই তারা থাকতেন স্বামী স্ত্রী, দুজনের সংসার ছিল, তারা এখানে থাকতেন। তার পরবর্তী থেকে জানতে পারা যাচ্ছে তারা ঘুরতে যাওয়ার পরে কোনো রকম কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ফ্ল্যাটেরই যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন। ফোন করে ওনাকে পাওয়া গেল না। মানে ভালো, আমাদের সঙ্গে একদম মানে মানে খুবই বন্ধুত্বপূর্ণ ইয়ে, মানে আজকের থেকে নয়, প্রথম থেকেই, মানে যবে থেকে আমাদের এই ফ্ল্যাটটা হয়, ভাবতেই পাচ্ছি না। 21 তারিখ উনি গেছেন। কি কাজ? উনি ব্যাংকের কর্মচারী ছিলেন, ব্যাংকে চাকরি করছে। চাকরি করতে রিটায়ার। আমি তো ভাবতেই পাচ্ছি না যে এরকম একটা যে ঘটনা আমাদের ফ্ল্যাটের মধ্যে হবে, ভাবতেই পাচ্ছি না। ক্যামেরা বিশ্বজিৎ দাসের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।